বিএ 6 সেমিস্টার বাংলা বিষয়ের নাটক, অর্থাৎ তোমরা যারা 6 সেমিস্টারে মেন সাবজেক্ট বাংলা নিয়েছো এবং তোমাদের যাদের নাটকটা আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের বাংলা বিষয়ে 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছে। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 6 সেমিস্টার আজকে আমি আলোচনা করব তোমাদের 6 সেমিস্টার বাংলা বিষয়ের নাটক থেকে 10 নম্বরের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এছাড়াও বাংলা বিষয়ের নাটক থেকে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি, সম্ভবত 8 থেকে 9টা প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি এবং তোমাদের একটা শর্ট কোশ্চেনেরও সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এছাড়াও তোমরা যারা 6 সেমিস্টারে জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ পাস কোর্স নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের ইতিহাসের আমি কিন্তু একটা সাজেশন এবং উত্তরে ভিডিও দিয়েছি, প্লেলিস্ট করে দিয়েছি। তোমরা অতি অবশ্যই যাদের ইতিহাস আছে অতি অবশ্যই এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। বাংলা এবং ইতিহাস সাজেশন এবং উত্তর আলোচনা করে দিয়েছি। এছাড়াও তোমাদের মেন সাবজেক্ট তোমরা যারা পাস কোশ্চেনে পড়াশোনা করছো, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, এই প্রত্যেকটি সাবজেক্টে আমি সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও এবং আমি এই ভিডিওগুলো শেষে দিয়ে দেবো, অর্থাৎ এই ভিডিওটা শেষে তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তোমরা কিন্তু অতি অবশ্যই ওই সাবজেক্টগুলো যাদের আছে, তোমাদের যে সাবজেক্টগুলো আছে অতি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সাজেশন এবং উত্তরের প্রশ্নগুলো সংগ্রহ করে নেবে। এই প্রশ্নের উত্তর আমি আগেই আলোচনা করে দিয়েছিলাম, সেখানে একটা সমস্যা দেখা গেছে, ভিডিওটা শেষ অবধি বোঝা যাচ্ছে না, অর্থাৎ লাস্টের দিকে ভিডিওটা লেখাটা দেখাচ্ছে না। তো সেই জন্য এই ভিডিওটা আমি আরেকবার করে দিচ্ছি এবং তোমরা অনেকেই কমেন্টে বলছে যে স্যার এটা বোঝা যাচ্ছে না, তো সেই জন্য আরেকবার দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য 10 নম্বরের। এই প্রশ্নটা 10 নম্বরে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা যদি আবার 5-এ আসে সেটা কীভাবে আসবে সেটাও বলে দেবো এবং তোমাদের যদি এই প্রশ্নটা আরও অন্য কীভাবে আসতে পারে সেটাও বলে দেবো। এখান থেকে যে শর্ট কোশ্চেন আসতে পারে অর্থাৎ 2 নম্বরে যে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেটাই বলে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ করে দেখো না। তো চলো, আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছিলাম বাংলা এবং ইতিহাসে, সেই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এবং বাংলা এবং ইতিহাসে দুটো শর্ট কোশ্চেনের সাজেশনের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই বাংলা এবং ইতিহাস যেই সাবজেক্টগুলো তোমাদের আছে তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও এবং তোমাদের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের সাজেশন এবং তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশনটা খুব শীঘ্রই দিয়ে দেবো। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি যে বাংলা এবং ইতিহাসে যে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি ওই প্রশ্নগুলো কিন্তু তোমরা কেউ হালকাতে নিও না, কারণ ওই প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ 2024 সালের জন্য যে বাংলা এবং ইতিহাসে যে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি ওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কাজেই ওই জন্য আমি ওগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে একবার শুনে নেবে এবং তারপরে খাতায় লিখে নেবে, কেউ ওই প্রশ্নগুলো কিন্তু স্কিপ করে যেও না। ভিডিওটা ভালো করে শুনে নেবে এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তোমরা অতি অবশ্যই ওই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, কারণ ওইগুলো থেকেই তোমাদের 10 নম্বরে যে 5 এবং 10 নম্বরে যে সাজেশনের ভিডিও দিচ্ছি ওইগুলো থেকেই আসবে, তোমরা এটা শিওর। এবং তোমাদেরকে আবার বলেছি, আমি বারবার বলেছি, তোমরা যারা এখনও পর্যন্ত সাজেশনের ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু অতি অবশ্যই সাজেশনের ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা দেখে নাও। তো এই প্রশ্নটা সম্পূর্ণ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আলোচনা করব। তো এই প্রশ্নটা কীভাবে আসতে পারে, কীরকমভাবে আসতে পারে তোমাদেরকে একটু বলে দিন। প্রথম স্বদেশ চেতনার প্রকাশ লক্ষ্য করা যায় কোন নাট্যকারের হাতে, তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। প্রথম স্বদেশ চেতনার প্রকাশ লক্ষ্য করা যায় কোন নাট্যকারের হাতে, তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। যদি প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এটা। এবং যদি দেয় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো, তো সেই ক্ষেত্রে এই উত্তরটা হয়ে যাবে। এবং আরেকটা প্রশ্ন যেটা দিতে পারে সেটা হয়তো 5-এ দিতে পারে, সেটা হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসন রচনায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো যেভাবেই দেখ না কেন এই উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। তো প্রহসন রচনায় সেটা তোমাদের এই সূচনাটা এবং তোমার আগে যেই পয়েন্টটা বলবো ওই দুটো পয়েন্ট লিখে দিলেই হয়ে যাবে, পুরো উত্তরটা লেখার দরকার নেই। এবং যদি দেয় নাট্য প্রতিভা বা প্রথমে যেটা দিয়েছে যে প্রথম স্বদেশ চেতনা প্রকাশ লক্ষ্য করা যায় নাট্যকারের হাতে, কোন নাট্যকারের হাতে তার নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করে, যদি এই প্রশ্নটা দেয় বা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাট্য প্রতিভা দেয় তাহলে পুরোটা লিখে দেবে। এবং যদি দেয় যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রহসন রচনায় তার কৃতিত্ব আলোচনা করো বা অবদান আলোচনা করো, সেই ক্ষেত্রে তোমাদের কোনটা লিখতে হবে আমি বলে দিচ্ছি। সূচনাটা এবং মাঝে ভিডিওটা চলাকালীন আমি তোমাদেরকে পরবর্তী মাঝে মধ্যে জানিয়ে দেবো, ওই পয়েন্টটা যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক, উত্তরটা দেখে নাও। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লিখতে গেলে প্রথমে স্বদেশ চেতনা প্রকাশ লক্ষ্য করা যায়। বাংলা নাট্য রচনার মধ্যপর্বে আবির্ভূত নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের 1849 থেকে 1925 বাস্তব জগৎ এবং প্রত্যক্ষ জীবনের খলস ত্যাগ করে নাট্য জগৎ যখন আদর্শ পথে পা বাড়াচ্ছিল তখন সুনিপম নাট্যশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্য জগৎ সেজে উঠেছিলেন। একথা সত্যি কোনো মৌলিক প্রতিভার প্রেরণা উদ্বুদ্ধ হয়ে তিনি নাটক রচনায় প্রবৃত্ত হয়নি। অনুকরণ অনুবাদই ছিল তার প্রধান বৈশিষ্ট্য।
এই যুগ্ম বৈশিষ্ট্যের দ্বারাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাংলা নাট্য সাহিত্যের আদি যুগ হতে মধ্যযুগ পর্যন্ত একটা সেতু নির্মাণ করেছেন। একথা মানতে হয় তিনি বহু সংস্কৃত নাটকের অনুবাদ করলেও তার মৌলিক নাটকগুলি মধুসূদনের প্রবৃত্ত পথ ধরে এগিয়েছে। ইংরেজি আধা ঐতিহাসিক আধা রোমান্টিক স্বদেশপূর্ণ ট্র্যাজেডি আদর্শ এখানে অনুসৃত হয়েছে। তো দেখানো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি হলো দেখানো। এইবারে শর্ট কোশ্চেন কীভাবে আসছে এবং যদি প্রশ্ন রচনায় আসে তো প্রথমে যে পয়েন্টে বললাম এই অবধি, অর্থাৎ এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লিখতে গেলে প্রথমে স্বদেশ চেতনা প্রকাশ লক্ষ্য যে এই পয়েন্টটা থেকে একদম এই অবধি যে আদর্শ এখানে অনুসৃত হয়েছে, এই শেষ অবধি ট্র্যাজেডি আদর্শ এখানে অনুসৃত হয়েছে, এইটা লিখে দেবে। যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যেই প্রশ্ন আসে এই প্রথমে এই পয়েন্টটা দিয়ে দেবে এবং প্রশ্ন দিয়ে যদি আসে তো কোনটা লিখতে হবে, যে এই প্রশ্ন যেটা দিয়েছি যেখানে দেখবে প্রশ্ন নিয়ে ডিটেলস আলোচনা করেছে ওই প্রশ্নটা লিখে দিলে হয়ে যাবে। তো দেখে নাও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি হলো, তো দেখে নাও ঐতিহাসিক নাটক, এবং যদি এটা দিয়ে দেয় যে ঐতিহাসিক নাটক রচনায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, সেই ক্ষেত্রে এই উত্তরটাই হয়ে যাবে। অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দিয়ে যে যাই দেখ না কেন তোমাদের এই উত্তরটা লিখে দিলে হয়ে যাবে। তো দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট এর মধ্যে পেয়ে যাবে, এই উত্তর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি অবদান তোমরা এই উত্তরটার মধ্যে পেয়ে যাবে। তার সেই ক্ষেত্রে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দিয়ে যেই প্রশ্নটা দেখ না কেন যেরকমভাবে প্রশ্ন দেখ তোমরা এই উত্তরটা লিখে দেবে, তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। এবং শর্ট কোশ্চেন কীভাবে আসতে পারে একটু বলতে থাকো। যে শর্ট কোশ্চেনে আসতে পারে যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। এক্ষেত্রে যে উপন্যাসের নামগুলো দিয়েছি দেখে নাও। পূর্বে বিক্রম 1874 খ্রিস্টাব্দে, সরোজিনী 1875 খ্রিস্টাব্দে, অশ্রুমতি 1879 খ্রিস্টাব্দে, স্বপ্নময়ী 1882 খ্রিস্টাব্দে। যদি দিয়ে দেয় যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি নাটকের নাম লেখো, সেই ক্ষেত্রে এই চারটি যেটা দিয়েছি এই চারটি লিখে দিলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, অর্থাৎ 2 নাম্বার যেটা থাকে 2 নাম্বার পেয়ে যাবে। এবং অবশ্যই সালগুলো লেখার চেষ্টা করবে। এবং প্রহসন যদি দিয়ে দেয় যে প্রহসন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি বা কয়েকটি প্রহসনের নাম লেখো, সেই ক্ষেত্রে দেখে নাও দিয়েছি আমি কয়েকটি। কঞ্চি জলচাক 1872 খ্রিস্টাব্দে, অলিক বাবু 1877 খ্রিস্টাব্দে, হঠাৎ নবাব 1884 খ্রিস্টাব্দে, হিতে বিপরীত 1896 খ্রিস্টাব্দে, দায়ে পরে দাঁড়পরিহ 1390 বঙ্গাব্দে। তো এই প্রত্যেকটা সাল মনে রাখার চেষ্টা করবে। এবং কয়েকটি গীতিনাট্য যেগুলো লিখেছিলেন তো দেখে নাও, হয়তো দিয়ে দিতে পারে দুটি গীতিনাট্যের নাম লেখো। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গীতিনাট্যের নাম লেখো, সেক্ষেত্রে দেখেন বসন্তলীলা, পূর্ব বসন্ত, ধনভঙ্গ, এই তিনটে দিয়েছি। এবং কিছু অনুবাদমূলক যে রচনা করেছিলেন যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি অনুবাদমূলক নাটকের নাম লেখো, সেক্ষেত্রে দিয়ে দেবে অভিজ্ঞানম শকুন্তলম 1899 খ্রিস্টাব্দে, উত্তরচরিত 1900 খ্রিস্টাব্দে, মৃচ্ছুরকম 1901 খ্রিস্টাব্দে, মুদ্রা রাক্ষস 1901 খ্রিস্টাব্দে এবং বিক্রম বরসি 1901 খ্রিস্টাব্দে। তো চলো অবধি দেখালাম, এই অবধি যে কোনো প্রশ্ন দেখ না কেন তোমরা এই অবধি অবশ্যই লিখবে। তো চলো এইবারে দেখে নাও, এইবারে ঐতিহাসিক নাটক দিয়ে যদি দেয় তো প্রথমে যেই পয়েন্টটা আমি বললাম ওইটা লিখবে, এবং তারপরে এই যে পয়েন্টটা দিয়েছি ঐতিহাসিক নাটক এইটা লিখবে। তো দেখে নাও ঐতিহাসিক নাটক দিয়ে যদি প্রশ্নটা এরকমভাবে দেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাট্যের প্রতিভা অবলম্বন করে ঐতিহাসিক নাটক রচনা দিয়ে তার অবদান সেটা সম্পর্কে আলোচনা করো। তো তোমরা প্রথমে যেই পয়েন্টটা দিয়েছি ওইটা এবং এই যে ঐতিহাসিক নাটক যেটা দিয়েছি এটা। তো দেখে নাও 1865 খ্রিস্টাব্দে ফরাসি নাট্যকার জেরাসেন এক্সেলেন্ট দি গ্রেট নামে যে নাটক রচনা করছেন যা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পূর্ব বিক্রম নাটকের ভিত্তিস্বরূপ ব্যবহৃত হয়েছে। গ্রিক বীর সেকেন্দারের সঙ্গে পুরুর যুদ্ধ কাহিনী নিয়ে নাটকটি রচিত, তার সঙ্গে যুক্ত হয়েছে ঐলবিলার সঙ্গে পুরুর প্রেম। 19 শতকের দেশাত্মবোধের বাণী প্রচার করে নাটকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঐতিহাসিক নাটকের একটা গান প্রসঙ্গে স্মরণীয়, তো এই নাটকের একটা গান প্রসঙ্গে স্মরণীয় আছে ঐতিহাসিক নাটকের। মিলবে সবে ভারতের সন্তান একাতান মন প্রাণ গাও ভারতের যশগান। মিলবে সবে ভারতের সন্তান একাতান মন প্রাণ গাও ভারতের যশগান। তো চলো ঐতিহাসিক নাটকের পরবর্তী প্যারাটা দেখলাম। চিতোরের রানার প্রতাপ সিংয়ের শেষ জীবনের একটি কাহিনী জ্যোতিরিন্দ্রনাথের অশ্রুমতি নাটকের কথাবস্তু প্রতাপ সিংহকে শিক্ষা দিতে মান সিংহের প্রতাপ সিংহের কন্যা অশ্রুমতিকে মোগলদের হাতে তুলে দিয়েছিলেন। মোগল সেনানায়ক সেলিমের সঙ্গে অশ্রুমতিকে মোগলদের হাতে তুলে দিয়েছিলেন। মোগল সেনানায়ক সেলিমের সঙ্গে অশ্রুমতির প্রণয়ন এবং শেষ অশ্রুমতির যোগিনী জীবনযাপন নাটকটি প্রবৃত্ত করে তুলেছিল। তো ঐতিহাসিক নাটকের পরবর্তী পয়েন্টে দেখলাম। বর্তমানে রাজা কৃষ্ণরাম রায়ের বিরুদ্ধে শুভ সিংহের বিদ্রোহের কাহিনী অবলম্বন করে স্বপ্নময়ী রচিত কৃষ্ণরামের কন্যা স্বপ্নময়ী ও শুভ সিংহের প্রণয়ন কাহিনী ওই নাটকের নাট্যরস সঞ্চারিত করেছে। বর্তমানে রাজা কৃষ্ণরাম রায়ের বিরুদ্ধে শুভ সিংহের বিদ্রোহের কাহিনী অবলম্বন করে স্বপ্নময়ী রচিত কৃষ্ণরামের কন্যা স্বপ্নময়ী ও শুভ সিংহের প্রণয়ন কাহিনীও এই নাটকটি নাট্যরস সঞ্চারিত করেছে। তো চলো পরবর্তী প্যারা দেখালাম। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে হিন্দু মেলার ভেতর দিয়ে এই দেশে যে দেশাত্মবোধের বাণী উন্মেষ হয়েছিল তা হিন্দু সাম্প্রদায়িকতা থেকে মুক্ত ছিল না। জ্যোতিরিন্দ্রনাথের নাটকগুলি তাঁরই বার্তাবহ।
তো এবারে দেখে নাও যে এই প্রথমে যে সূচনাটা ছিল এবং এই দেখো এই প্রহসন যেটা পয়েন্টটা দিয়েছি, এই সূচনা এবং প্রহসন দিয়ে যদি দেয় প্রশ্নটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসন রচনায় তার কৃতিত্ব আলোচনা করো, তো প্রথমে যে সূচনা দিয়েছিলাম ওটা এবং এই যে প্রহসন এডিংটা দিয়েছি এটা লিখে দিলেই হয়ে যাবে। তো দেখে নাও, এবং প্রহসন দিলে যথার্থ প্রহসন দিয়ে যদি দেয় তো তোমাদের 5 নম্বরেই দেবে, আশা করি 10 নম্বরে দেয় না, তো 5 নম্বরে দেবে। তো দেখে নাও প্রহসন রচনায় জ্যোতিরিন্দ্রনাথ যদি অবদান দেয় তো এই পয়েন্টটা লিখে দেবে, আর এবং যে প্রথমে যে পয়েন্টটা দিয়েছি সূচনাটা সেটা লিখে দেবে। তো দেখে নাও জ্যোতিরিন্দ্রনাথের প্রথম প্রহসন কঞ্চিত জলযোগ এর বিষয় অতি সাধারণ, পেরুরাম ও বিধুমুখীর কথা নিয়ে এই নাট্য আখ্যান গঠিত হয়েছে। প্রাক জ্যোতিরিন্দ্রনাথ পর্যায়ে প্রহসনগুলিতে একটি ন্যাকড়া ছবি থাকত, তাতে চিত্রের পাশে চিত্র স্থাপন করে সমাজে তুলে ধরার সুযোগ কম হতো। জ্যোতিরিন্দ্রনাথের প্রথম প্রহসনের দৃশ্য চরিত্র ঘটনা এমনভাবে বাঁধলেন যাতে শেষ মুহূর্তে না আসলে সাম্যক তাৎপর্য গৃহীত করা যাবে না। অলিকবাবু প্রহসনের মূল চরিত্র অলিকবাবু। এই প্রহসনের পুরো নাম ছিল এমন কর্ম আর করব না। ঠাকুরবাড়ির নাট্যশালায় রবীন্দ্রনাথ এই প্রহসনের অভিনয় করেছেন। 19 শতকের এটি ছিল শ্রেষ্ঠ প্রহসন। 19 শতকের এটা শ্রেষ্ঠ প্রহসন ছিল। তো চলো পরবর্তী পয়েন্টে দেখে নাও। তো এবারে গীতিনাট্য দেখে নাম। জ্যোতিরিন্দ্রনাথের রাধা কৃষ্ণের দোললীলা অবলম্বন করে রচিত বসন্তলীলা পূর্ব বসন্ত গীতিনাট্য শচীদেবী ইন্দ্রাকে উর্বশীর প্রতি আসক্ত সন্দেহ এবং অভিমান নাটকীয় হয়েছে মদন ভস্মের বিষয়কে অবলম্বন করে রচিত ধনভঙ্গ। তবে এই গীতিনাট্যের সঙ্গীতগুলি বেশিরভাগ রবীন্দ্রনাথের বিরচিত। এবং অনুবাদ নাটকটা দেখলাম। জ্যোতিরিন্দ্রনাথের অনুবাদ নাটকে কোনো মৌলিকতার প্রকাশ নেই। তার অভিজ্ঞানম শকুন্তলাম, উত্তর চরিত্র, মালতী মাধব, রত্নাবলী, মুদ্রা রাক্ষস এই নাটকগুলিতে নাট্যকারের সংস্কৃত অভিজ্ঞানের ছাপ খুবই স্পষ্ট। উত্তর চরিত্র তার শ্রেষ্ঠ অনুবাদমূলক নাটক। তিনি বেশ কিছু ইংরেজি নাটকের অনুবাদ করেছেন। তো এইগুলো অনুবাদে হয়ে গেল। তবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বৈশিষ্ট্যগুলো দেখলাম, সেগুলো হলো ইতিহাস আশ্রয় নাট্য রচনায় 19 শতকের সমাজকে তুলে ধরেন, দেশপ্রেমের আবেগ নাট্যকাহিনীতে প্রাণ সঞ্চারিত করেছেন, সমাজ জীবনকে ব্যঙ্গ করে প্রহসনমূলক নাটক রচনা করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্যে উভয় আদর্শই তিনি অনুসরণ করেছেন। এবং শেষ পয়েন্ট দেখে নাও, অর্থাৎ মূল্যায়নটা দেখে নাও। শেষ অবধি বলা যায় যে জ্যোতিরিন্দ্রনাথ একান্তভাবেই এই আদর্শবাদের সেবক ছিলেন বলেই তাকে বাংলা নাট্য সাহিত্যের মধ্যযুগের প্রতিনিধি বলেই নির্দেশ করতে হয়। তো এই আমার মনে হয় ভিডিওটা তুমি যদি কয়েকবার ভালো করে শুনে নিও না, এইখান থেকে যাই প্রশ্ন দেখ, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর থেকে যে কোনো প্রশ্ন দেখ না কেন, 5, 10, 2 তুমি কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে, অর্থাৎ তুমি কিছু একটা লিখে আসতে পারবে। এই জন্যই বারবার বলছি তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে শোনো এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের দেখবে মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং এখান থেকে প্রশ্ন দিবে, এই 5 না হলে 10 না হলে 2 দিবেই। এবং এই প্রশ্নটা যদি তোমরা রেডি করে নিও, এখান থেকে তোমাদের যাই দেখ, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে যাই দেখ 5, 10, 2 তোমরা কিন্তু এই প্রশ্ন থেকেই কমন পেয়ে যাবে। কাজে তোমরা কিন্তু এটা ভালো করে উত্তরটা করে নেবে। এবং একটা ভিডিওটা আমি বারবার বলছি তোমরা কিন্তু প্রথমে ভালো করে শুনে নেবে, তাহলে তোমাদের দেখবে মনে রাখতে অনেকটাও সহজ হয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমার সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নেবে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলতে পারো। এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই পরিশ্রম করতে হয়, অর্থাৎ অনেকটাই খাটতে হয়, অনেক সময় লাগে। তো তোমরা একটা লাইক দিয়ে দেবে, তোমাদের লাইক দিলে আমাদেরও মোটিভেশন বাড়ে এবং ভিডিও তৈরি করতে আগ্রহ জন্মায়। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে। এবং আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওতে এতক্ষণ দেখার জন্য তোমাদের